আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গভীর এবং কিছুটা জটিল এক সমীকরণের বিশ্লেষণে। দেখুন, রাজনীতির মাঠে আমরা আসলে যা দেখি তার পেছনের গল্পটা কিন্তু সবসময় একরকম হয় না। আপনারা যারা নিয়মিতভাবে খবরের কাগজে চোখ রাখেন কিংবা রাজনীতির যে অন্দরমহল রয়েছে সেই অন্দরমহলের খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে কূটনীতির ভাষা কিন্তু বড্ড অদ্ভুত হয়। সেখানে যা বলা হয় তার চেয়ে বেশি বুঝতে হয় যা বলা হয়নি তার মধ্য থেকে। আজ আমরা ঠিক এমনই একটি না বলা গল্পের পাতা উল্টোবো, যেখানে আসলে চরিত্রগুলো আলাদা, সময়টা ভিন্ন, কিন্তু সমীকরণ সেই একটাই বা একই রকম। দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু ভালো করে ফিরে তাকাই, তাহলে আমরা দেখব প্রাচীন ভারতের কূটনীতির গুরু চাণক্য তার অর্থশাস্ত্রে একটি চমৎকার নীতির কথা কিন্তু সেই সময় বলে গেছেন। একটি রাষ্ট্র যখন তার প্রতিবেশী কোনো পরাশক্তির কাছ থেকে চাপ অনুভব করে, তখন সে সরাসরি কোনোভাবে যুদ্ধে না জড়িয়ে নিজের সীমানার ভেতরে থাকা সেই পরাশক্তির আশীর্বাদ পুষ্ট বা তাদের প্রতি সহানুভূতিশীল কোনো গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কিন্তু সেই গোষ্ঠীকে ধ্বংস করা নয়, বরং সেই পরাশক্তিকে একটি নীরব অথচ কড়া বার্তা দেয়া। মুঘল আমলেও কিন্তু আমরা এমনটাই দেখেছি, ব্রিটিশ আমলেও কিন্তু আমরা দেখেছি। আর আজকে অর্থাৎ এই যে ২০২৬ সালে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতির দিকে একটু ভালো করে তাকালে মনে হয় এই চাণক্য নীতি যেন আবারও আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলো। আগস্ট মাসের এক অভাবনীয়, বলা চলে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ক্ষমতার পট পরিবর্তন হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে কিন্তু অর্পিত হলো রাষ্ট্র পরিচালনার বা এই সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করার এক বিশাল দায়িত্ব। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই তাকে এক চরম কূটনৈতিক অস্বস্তির মুখে কিন্তু পড়তে হলো। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লিতে বসে নানা ধরনের রাজনৈতিক বিবৃতি দিচ্ছিলেন, যা ঢাকার নতুন সেই সরকারকে খুব একটা ভালোভাবে কাজ করতে দিচ্ছিল না, বা তারাও ভালোভাবে নেয়নি। ঢাকা থেকে দিল্লি বারবার বার্তা দেওয়া হচ্ছিল, কিন্তু দিল্লি যেন তখনও পুরোপুরি হিসাব মেলাতেই ব্যস্ত। ঠিক এমন এক স্নায়ুযুদ্ধের আবহে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে বাংলাদেশের রাজপথে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের ৮ দফা একটি দাবির আন্দোলন। লাখ লাখ মানুষের সেই বিশাল জমায়েত, বিশেষ করে চট্টগ্রামের লালদিঘি ময়দানের সেই সমাবেশ কিন্তু রাজনৈতিক মহলে এক অন্যরকম বার্তার জন্ম দিয়েছিল, যা নিয়ে এখনো কিন্তু রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা সমালোচনা বিদ্যমান। দেখুন, এই পুরো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। কিন্তু তারপর কি ঘটলো? 25শে নভেম্বর তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হলো এবং অভিযোগ আনা হলো জাতীয় পতাকা অবমাননার মতো একটি স্পর্শকাতর বিষয়। কিন্তু নাটকের তখনও অনেক বাকি। তাকে যখন গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো, তখন চট্টগ্রাম আদালতে এক আইনজীবী হত্যার ঘটনা ঘটে এবং অবাক করার বিষয় হলো পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তিকে সেই হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো। দর্শক, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, যে মানুষটা পুলিশের কড়া নজরদারি বা পাহারায় বন্দী, সে কিভাবে আসলে বাইরে একটি হত্যাকাণ্ডের নির্দেশ দেয়? এই আইনি অসঙ্গতি কিন্তু তখন দেশ বিদেশে ব্যাপকভাবে, বলা চলে, সমালোচনার জন্ম দিয়েছিল। ভারত সরকার থেকে শুরু করে তার বিভিন্ন রাজনৈতিক দল এর তীব্র নিন্দাও কিন্তু জানিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই আহ্বানে কোনোভাবে কান দেয়নি। কেন দেয়নি? কারণ এই যে বললাম, চাণক্য নীতি। চিন্ময় কৃষ্ণ দাসকে যদি বন্দি রাখা ছিল আসলে দিল্লিকে দেয়া ঢাকার একটি কড়া বার্তা। এটা অনেকটা সেই প্রবাদের মতো, যে প্রবাদটা হচ্ছে বউকে মেরে ঝিকে শেখানো। ঢাকা যেন দিল্লিকে আসলে সে সময় বুঝিয়ে দিয়েছিল, তোমাদের কোনো চাপেই আমরা আর কোনোভাবে মাথা নোয়াবো না। এরপর সময়ের চাকা কিন্তু ক্রমশ ঘুরেছে, নানা পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যায়ও
শেষ হয়ে গেছে। এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার বিএনপি। একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তখন স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মনে নতুন একটি আশার সঞ্চার হয়। দেশের সনাতন ধর্ম অবলম্বীদের অনেকেই হয়তো ভেবেছিলেন এবার হয়তো প্রেক্ষাপট বদলাবে, চিন্ময় কৃষ্ণ দাস হয়তো জামিনে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু বাস্তবতা আসলে বড়ই কঠিন। তিনি এখনো কিন্তু কারাগারেই বন্দী। আর এই বন্দিদশার মাঝেই কিন্তু রাজনীতির মাঠে হঠাৎ করে উদয় হলো এক নতুন চরিত্রের। চরিত্রটি হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ির রামচন্দ্রপুর গ্রামের হরিদাস চন্দ্র দাস নামের এক ব্যক্তি। তাহলে চলুন তার ঘটনাটা একটু তুলিয়ে দেখা যাক। দেখুন, হরিদাস চন্দ্র তার গ্রামে একটু উঁচু একটি রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় কিছু উগ্রগোষ্ঠীর তুপের মুখে পড়ে তিনি শুধু সেই কাজ স্থগিত করলেন না, বরঞ্চ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকাশ্যে ক্ষমাও চাইলেন। বিষয়টা কিন্তু এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো বা পারত, কিন্তু হলো না। গত রোববার মধ্যরাতে হঠাৎ করেই সিআইডি তাকে গ্রেফতার করল। আপনারা শুনলে আসলে অবাক হবেন, তাকে কিন্তু কোনো ধর্মীয় উস্কানি বা মূর্তি নির্মাণের জন্য কোনোভাবে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার দেখানো হলো ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং বা অর্থ পাচার মামলায়। তাকে আদালতে তুলে 4 দিনের রিমান্ডেও কিন্তু নেওয়া হলো। দর্শক, এবার আসুন একটু চুলচেরা বিশ্লেষণ করি। এই দুটো ঘটনার দিকে যদি আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে তাকাই, তাহলে বেশ কিছু অদ্ভুত এবং চমকপ্রদ মিল কিন্তু আমাদের চোখে পড়বে। প্রথমত, অভিযোগের ধরনটা খেয়াল করুন। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল জাতীয় পতাকা অবমাননার নজিরবিহীন অভিযোগে, যা পরে হত্যা মামলায় রূপ নেয়। এবং অন্যদিকে হরিদাসকে গ্রেফতার করা হলো অর্থ পাচারের অভিযোগে। দুটো ক্ষেত্রেই কিন্তু মূল ঘটনার সাথে আইনি অভিযোগের আসলে কোনো সরাসরি সম্পর্ক দেখা যাচ্ছে না। দ্বিতীয়, দ্বিমুখী নীতি। আমাদের দেশে প্রতিদিন কত শত ধর্মীয় প্রতিষ্ঠান বা স্থাপনা তৈরি হচ্ছে, তাদের সবার টাকার উৎস কি সিআইডি গিয়ে খতিয়ে দেখছে? নিশ্চয় না। তাহলে হঠাৎ করে শুধুমাত্র হরিদাসের এই রাম মূর্তিটি নির্মাণের টাকার উৎস নিয়েই কেন এত মাথা ব্যথা আসলে শুরু হলো? দর্শক, এখানে কিন্তু আসল প্রশ্নটা লুকিয়ে আছে। দেখুন, ডক্টর ইউনূসের সরকারের আমলে যেমন চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলনের পেছনে ভারতের সুতো নাড়ানোর একটা অভিযোগ আমরা দেখেছিলাম প্রবলভাবে উঠেছিল, ঠিক একইভাবে আজকে হরিদাসের এই মূর্তি নির্মাণের পেছনেও কিন্তু ভারতের ইন্ধন আছে বলে একটি শক্ত ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। কিন্তু কেন কেন এই সময়ে এসে এমন একটি ঘটনার এভাবে আসলে জন্ম দেয়া হলো বা কেন ঘটলো? দর্শক, রাজনীতির সমীকরণ কিন্তু কোনোভাবেই আসলে বাতাসে ভাসে না। এর শেকড় অনেক গভীরে পোতা থাকে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে নানাভাবে খেয়াল করেছেন, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার একটি জোরালো গুঞ্জন কিন্তু বাংলাদেশের এবং আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ভাসছে। আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর বদ্ধমূল ধারণা, এই ফেরার পরিকল্পনার পেছনে সরাসরি ভারতের হাত রয়েছে। ঠিক এই জায়গাতেই হিসাবটা মেলাতে হবে। ডক্টর ইউনূস সরকার যেমন শেখ হাসিনার মুখ বন্ধ করতে বা ভারতকে চাপে রাখতে চিন্ময় কৃষ্ণকে দাবার গুটি হিসাবে সেই সময় ব্যবহার করেছিল, এবং এটা কিন্তু অনেকে মনে করেন, অনেকে অভিযোগও করেন বর্তমানে তারেক রহমান সাহেবের সরকারও কি একই কারণে হরিদাসকে গ্রেফতার করলো না? দিল্লিকে কি এটা বোঝানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হলো যে আপনারা যদি শেখ হাসিনাকে নিয়ে নতুন করে কোনো রাজনৈতিক কার্ড খেলার চেষ্টা করেন, তবে ঢাকাও কিন্তু কোনোভাবে এখন আর হাত গুটিয়ে অলস হয়ে বসে থাকবে না। দর্শক, আরেকটি মজার কাকতালীয় বিষয় লক্ষ্য করুন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের প্রায় 4 মাসের মাথায় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল। আর অবাক করার বিষয় হলো, বর্তমান সরকারও ক্ষমতায় আসার ঠিক 4 মাসের পরেই কিন্তু হরিদাসকে গ্রেফতার করলো। এই যে সময়ের একটা অদ্ভুত মিল,
এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ঠান্ডা মাথার সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক নীল নকশা? দেখুন, রাষ্ট্রের দায়িত্ব হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, কিন্তু সেই আইন যখন রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হিসাবে কোনোভাবে আসলে ব্যবহার হতে শুরু করে, তখন তা নিয়ে প্রশ্ন ওঠাটাই কিন্তু স্বাভাবিক। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশে তার অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেবে, এটাই নিয়ম, এটাই হচ্ছে কাম্য। কিন্তু সেই সিদ্ধান্তগুলো যখন কোনো পরাশক্তিকে বার্তা দেওয়ার মোড়কে বন্দী হয়ে যায়, তখন সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার যে পথ, সেই পথটা কি কিছুটা হলেও সংকুচিত হয়ে যায় না? দর্শক, চিন্ময় কৃষ্ণ আর হরিদাসের এই গ্রেফতার কি শুধুই নিছক কোনো আইনি প্রক্রিয়া, নাকি ঢাকার নতুন সরকারের এক বিশাল ভূ রাজনৈতিক চাপ? তা হয়তো সময়ই বলে দেবে। তবে ইতিহাসের পাতা থেকে আমরা কিন্তু একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে ভূ রাজনীতির এই দাবার বোর্ডে সাধারণ মানুষ কিংবা নেতারা অনেক সময়ই কিন্তু কেবলই গুটি হিসাবে ব্যবহৃত হন। আসল খেলাটা খেলে যায় রাষ্ট্রযন্ত্র। এখন এই যে দুটো ঘটনা, প্রথম ঘটনা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে, এর পরবর্তীতে ভারত এবং অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কেমন ছিল আমরা কিন্তু জানি এবং দেখেছি। তাদের মধ্যে সুসম্পর্ক একদমই ছিল না, এবং বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাও কিন্তু বেশ বিনষ্ট হওয়ার পথে গিয়েছিল। এবং এই যে হিন্দু জাতিগোষ্ঠীদের নির্যাতন বা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন এ দেশের নাগরিক, তাদেরকে নির্যাতনের নানা ধরনের প্রচার অপপ্রচারও কিন্তু আমরা সেই সময় লক্ষ্য করেছিলাম। এই ব্যাপারে কিন্তু ভারতের নাগরিকরা ব্যাপক সোচ্চার হয়ে আওয়াজ উঠিয়েছিলেন, এবং একসময় আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকটাই নতজানু হতে বাধ্য হলো। নেপথ্যে কি কারণ ছিল? নেপথ্যে কারণ ছিল ভারত কিন্তু এই বিষয়গুলোকে ইস্যু করে উগ্রবাদী একটা তকমা অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে দিয়েছিল। জঙ্গিবাদের একটা উস্কানি কিন্তু তাদের গায়ে দিয়েছিল, এবং সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে সহ্য করতে পারেনি। যার ফলশ্রুতিতে তারা কিন্তু তাদের যে শাসনামল, সেই শাসনামলে খুব একটা কিন্তু জনগণের সন্তুষ্টি অর্জন করতে পারেনি। এখন একইভাবে জনাব তারেক রহমান সাহেবের বা বিএনপি সরকার যে খেলা খেলছে, সেই খেলাটি যদি যেভাবে ধারণা করা হচ্ছে যে ভারতকে চাপ দেওয়ার জন্য করা হচ্ছে, বা অন্যান্য জাতিগোষ্ঠীদেরকে চাপে রাখার মাধ্যমে ভারতকে একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ঢাকা কঠোর হচ্ছে, তখন কি আসলে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো কি আবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে? ভারতের লোকজন কি কোনোভাবে বসে থাকবেন? ভারতের রাজনৈতিক দলগুলো কি এর কোনো পাল্টা জবাব দেবে না? এখানে যদি হিন্দুরা নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, তাহলে ভারতের যারা সংখ্যাগরিষ্ঠ জাতি রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী, তারা কি কোনোভাবে আওয়াজ উঠাবেন না? আন্তর্জাতিক গণমাধ্যমে কি এগুলো প্রচার হবে না? অবশ্যই হবে। এবং যখন এগুলো প্রচার হবে তখন কি আসলে ভারত বসে থাকবে? কখনোই বসে থাকবে না সুপ্রিয় দর্শক। ভারত কিন্তু বাংলাদেশের বর্তমান এই সরকারের সাথে আমরা দেখছি বর্তমান সময়ে অত্যন্ত সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, যাতে করে তাদের জাতীয় স্বার্থ রক্ষিত থাকে, সুরক্ষিত থাকে, এবং বাংলাদেশের যে নির্দিষ্ট জাতীয় স্বার্থ রয়েছে সেটাও যেন সুন্দরভাবে এবং সাবলীলভাবে সঠিক জায়গায় সেটা চলমান থাকে। অর্থাৎ বাংলাদেশ যেন তার যে জাতীয় স্বার্থ রয়েছে ভারতের কাছ থেকে পাওয়ার, সেগুলো যেন পায়। মোট কথায় বলা চলে উভয় রাষ্ট্রই কিন্তু চেষ্টা করছে তাদের বরফ শীতল সম্পর্ক কাটিয়ে একটি সুসম্পর্ক তৈরি করতে এবং একটি কূটনৈতিক ব্যালেন্সিং পরিবেশ তৈরি করতে। কিন্তু এমত অবস্থায় যদি এমন সাম্প্রদায়িক সহিংসতা বা যারা হিন্দু জাতিগোষ্ঠী রয়েছেন, সংখ্যা কম, সংখ্যালঘু যাদেরকে বলা হয়, তাদের উপর যদি নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে আইনি প্রক্রিয়ায় হ্যারাসমেন্ট, বাধা এ ধরনের কোনো তকমা দিয়ে জেলে পুরে দেওয়া হয় এবং সঠিক আইনের বিচার তারা না পায়, তখন সেটা কি আসলে এক প্রকার অন্যায় হয়ে যাচ্ছে না? এবং দেখুন, অন্যায় যখন ঘটে তখন কিন্তু সেই রাষ্ট্রযন্ত্রের নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আমি আশা করব আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো অত্যন্ত
অত্যন্ত দক্ষতার সহিত আমলে নিবেন এবং তাদের যে কর্মযজ্ঞ রয়েছে সেই কর্মযজ্ঞের মাধ্যমে এগুলোকে এমনভাবে আইনি বা বিচারিক প্রক্রিয়ায় সুরাহা করবেন যাতে করে আমাদের দেশে আর কখনো জঙ্গিবাদ, উগ্রবাদ বা এখানে মুসলমান যারা রয়েছেন তারা ব্যতীত অন্যান্য যে সকল জাতিগোষ্ঠী রয়েছেন তারা নিরাপদ নয়, তারা অনিরাপদ, এমন কোনো বার্তা যেন আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখতে না পাই বা ভারতেরও কোনো গণমাধ্যম এমনকি ভারতের রাজনৈতিক দলগুলো যেন এই বিষয়ে কখনো বলতে না পারে আঙুল উঁচিয়ে যে আমাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। আশা করি আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে আমলে নিবেন এবং আমাদের এই বাংলাদেশকে সবার জন্য বসবাস উপযোগী করে তুলবেন এবং কোনো প্রকার উগ্রবাদ চরমপন্থার ঠাঁই আমাদের এই দেশে যেন ওনারা না দেন, যাতে করে আমাদের দেশের মান সম্মান নষ্ট হয়, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সম্মান নিয়ে টানাটানি শুরু হয়, আমাদের রাষ্ট্রযন্ত্র নিয়ে বহির্বিশ্বের লোকজন উপহাস ঠাট্টা করতে শুরু করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।